বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমরা বাংলা ব্যাকরণ থেকে গুরুত্বপূর্ণ 50টি প্রশ্ন এবং তার উত্তর সম্পূর্ণরূপে জেনে নেব। প্রত্যেকটি প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট। তোমাদের বলবো যে প্রশ্নগুলো ভালো করে দেখে রাখতে, প্রয়োজনে নোটস করে রাখতে, কারণ আশা রাখছি এর মধ্যে থেকেই কিন্তু তোমরা ফাইনাল পরীক্ষায় পাবে। কিন্তু বাংলার ব্যাকরণের যে দুটো অংশ আছে তোমাদের জন্য কিন্তু আমি প্রত্যেকটা পার্ট অর্থাৎ বাক্য, বাচ্য, কারক, সমাস আলাদা আলাদা করে আলোচনা করেছি। সেই আলাদা আলাদা আলোচনার ভিডিওগুলো তোমরা চ্যানেল ডেসক্রিপশন বক্সে বাংলা গ্রামার বলে একটা ফোল্ডার রয়েছে, সেখানে কিন্তু তোমরা পেয়ে যাবে। কারণ যেগুলো বাংলার থেকে ব্যাকরণ থেকে আমাদের যে প্রশ্নগুলো আসে তার দুটো টাইপসের প্রশ্ন হয়। একটা হচ্ছে যেমন বিভক্তির কাজ কি, এই টাইপসের প্রশ্নগুলো, অথবা এই টাইপসের এক ধরনের প্রশ্ন হয়। আর একটা প্রশ্ন হচ্ছে একটা দাগ দিয়ে বললো যে এটা কোন সমাস, এটা কোন কারক। তো সেটা তো সাজেশনে সম্ভব না যে একটা দাগ দিয়ে কোন সমাস কোন কারক বের করা, কারণ সেটার জন্য তোমাকে প্র্যাকটিস করতে হবে। কিন্তু এই যে ব্রড টাইপের কোশ্চেন, সেই প্রশ্নগুলো যে কি আসবে সেটা তোমাদের বলতে পারি। তো আজকের সেই ব্রড টাইপের প্রশ্নগুলো কি আসবে সেই প্রশ্নগুলোই বলছি। এইগুলো খুব ভালো করে পড়লে আশা রাখছি এর বাইরে আসবে না, এক নম্বর কথা। দু নম্বর যে বিষয়টা নিয়ে এই মুহূর্তে তোমাদের সামনে আলোচনা করছি, যে এই যে পার্টটা অর্থাৎ যেটা তোমাদের বললাম যে প্রশ্ন তুলে দিয়ে একটা অংশ দাগিয়ে দিয়ে বললো যে এটা কি হবে বা এর একটা উদাহরণ দাও, এরকম যে বিষয়গুলো। তো এরকম টাইপসেরও কিছু প্রশ্ন কিন্তু তোমাদের এই 50টি প্রশ্নের মধ্যে শেয়ার করবো। আশা রাখছি যে তার ভেতর দিয়েও তোমরা কমন পেতে পারো। তো চলো আমরা প্রশ্নগুলো দেখে নিই, কারণ প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট। প্রথম প্রশ্ন, বিভক্তির কাজ কি? তো উত্তর কি, বাক্যে ব্যবহারের উপযোগী করে তোলার জন্য শব্দকে পদে পরিণত করাই হলো বিভক্তির কাজ। দ্বিতীয় প্রশ্ন, কারক শব্দটির ব্যুৎপত্তি কি হবে? উত্তরটা হচ্ছে ক্রি ধাতুযুক্ত অক। পরবর্তী প্রশ্ন, ক্রিয়াখণ্ড বলতে কি বোঝো? আধুনিক ভাষাবিজ্ঞানে ভার্ব ফ্রেজ বলতে বোঝায় ক্রিয়াগুচ্ছ বা ক্রিয়াখণ্ড, যার শীর্ষে রয়েছে একটি ক্রিয়া এবং সমগ্র অংশটি প্রেডিকেট বা বিধেয়ের কাজ করে, আর একেই বলা হয় ক্রিয়াখণ্ড। ক্রিয়াখণ্ডে ক্রিয়া তো থাকবেই, এছাড়াও থাকতে পারে গৌণকর্ম, মুখ্যকর্ম, ক্রিয়া বিশেষণ, কালবাচক শব্দ, বিশেষ্য ইত্যাদি। পরবর্তী প্রশ্ন, কর্মের বিংসা বলতে কি বোঝো? বিপসা বলতে কি বোঝো? কি বলছে, কোনো বাক্যে একই কর্ম পুনরায় হলে তাকে কর্মের বিপসা বলা হয়। যেমন যা যা বলেছি করেছো তো। তো এই যে যা যে শব্দটা, এটাই কিন্তু কর্মের বিপসা। তারপর হচ্ছে কোন কোন সমাসে উত্তর পদের অর্থ প্রাধান্য পায়? কর্মধারায় এবং তৎপুরুষ। পরবর্তী কোশ্চেন, বাচ্য কাকে বলে? উত্তর কি, বাক্য মধ্যে কর্তা, কর্ম এবং ক্রিয়ার প্রাধান্য নানা রূপে বা ভঙ্গিতে ব্যক্ত হওয়াকেই বাচ্য বলে। কোন বাচ্যের রূপান্তর সম্ভব নয়? কর্মকর্তৃবাচ্যের রূপান্তর সম্ভব নয়। হাতাহাতি এই সমাসবদ্ধ পদটি কোন সমাসের উদাহরণ? ব্যতিহার বহুব্রীহি। একটি ব্যতিহারী কর্তার উদাহরণ দাও। রাজায় রাজায় যুদ্ধ হয়। বাংলার ভাববাচ্যের প্রয়োগের কারণ কি? ক্রিয়ার মধ্যম পুরুষের ব্যবহার না করার জন্যই বাংলায় ভাববাচ্য প্রয়োগ করা হয়। প্রশ্নগুলো একটু অন্য লেভেলের কিন্তু। দ্বিতীয় প্রশ্ন, অঙ্গবিচার সূচক করণের একটি উদাহরণ দাও। সে মুখে বোবা। রেখাঙ্কিত পদটি হলো অঙ্গবিচার সূচক করণের এ বিভক্তি। পরবর্তী প্রশ্ন, তারতম্যবাচক অপাদান বলতে কি বোঝো? দুই বা ততোধিক ব্যক্তি, বস্তু অথবা প্রাণীর মধ্যে তুলনা বোঝায় যে অপাদান কারকে, তাকে তারতম্যবাচক অপাদান বলে। যেমন তোমার চেয়ে আমি ভালো। পরবর্তী প্রশ্ন, বিপরীতার্থক দ্বন্দ্ব কাকে বলে? পরস্পর বিপরীত অর্থ মিললে যে দ্বন্দ্ব সমাস হয় তাকে বিপরীতার্থক দ্বন্দ্ব বলে। যেমন একটা উদাহরণ, পাপ পুণ্য। ঠিক আছে, তা পাপ ও পুণ্য, এটা উদাহরণটা দেওয়া নেই, আমি জাস্ট উদাহরণটা বলে দিলাম। পরেরটা, দেবতা বাধা যজ্ঞযূপে। রেখাঙ্কিত পদটির সমাস যজ্ঞযূপে, যজ্ঞের নিমিত্ত যুপ অর্থাৎ নিমিত্ত তৎপুরুষ সমাস। দরিয়ার মাছ ব্যাসবাক্যটিতে সমাসবদ্ধ করে সমাসের নাম লেখো। মাছ দরিয়া, সম্বন্ধ তৎপুরুষ। আকাঙ্ক্ষা কাকে বলে? শ্রোতার মনে যে অপূরণীয় কৌতূহল থাকে তাকেই বলে আকাঙ্ক্ষা। একটি প্রার্থনাসূচক বাক্যের উদাহরণ দাও। পুরোহিত বললেন দীর্ঘজীবী হও বাবা। ভাববাচ্যে যে কোনো একটি বৈশ্য লেখো। ক্রিয়ার বিশেষ প্রাধান্য পায়। ভাববাচ্যের একটি বৈশিষ্ট্য। পরেরটাই, বজ্রশিকার মশাল জেলে আসছে ভয়ঙ্কর। জটিল বাক্য করো। জটিল বাক্য জোড়া শব্দ। বজ্রশিকার মশাল জেলে যে আসছে সে ভয়ঙ্কর। পরের প্রশ্ন, আমি অবশ্য ফাউন্টেন পেন হাতে তুলে নিয়েছি অনেক পরে। ভাববাচ্য পরিণত করো। আমার অবশ্য ফাউন্টেন পেন হাতে তুলে নেওয়া হয়েছে অনেক পরে। তো এই যে বাচ্য পরিবর্তন, বাক্য পরিবর্তন, কারক, সমাস, এগুলো নিয়ে আমি যা ডিটেলস ক্লাস করেছি তোমাদের জন্য, তার কি বলবো। তোমরা চ্যানেল প্লেলিস্টে গিয়ে যদি একবার একটু কষ্ট করে দেখে নিতে পারো, জীবনে কোনোদিন এই বাক্য, বাচ্য, কারক, সমাস এগুলো ভুল করবে না, এটুকু বলতে পারি। আচ্ছা, পরের প্রশ্ন চলে আসি, অনুক্ত কর্ম কাকে বলে? বাক্যের মধ্যে সকর্মক ক্রিয়ায় যদি কর্মটি উজ্জ থাকে তবে তাকে অনুক্ত কর্ম বলে। একটি বাক্যাংশ কর্তার উদাহরণ দাও। সীমাহীন অহংকারী তাকে ডোবালো। পরের প্রশ্ন, আমি হৃষ্ট মনে সিংহাসন ছেড়ে দেব। রেখাঙ্কিত পদটির কারক ও বিভক্তি নির্ণয় করো। করণ কারক, হৃষ্ট মনে, করণ কারকের এই বিভক্তি। পরের প্রশ্ন, কখনো কোনো কটুক্তির প্রতিবাদ করিনি। রেখাঙ্কিত পদটি কটুক্তি। কটু যে উক্তি। ঠিক আছে, কর্মধারায় সমাস। পরেরটা, অব্যয়ভাব সমাস কাকে বলে? যে সমাসের পূর্বপদটি একটি সংস্কৃত অব্যয় এবং অর্থের দিক থেকে সেই অব্যয়ের অর্থেরই প্রাধান্য ঘটে তাকে অব্যয়ভাব সমাস বলে।
ভয় পাবে না, নির্দেশক বাক্যে পরিণত করো, ভয় পেলে চলবে না। পরবর্তী কোশ্চেন, বাচ্য পরিবর্তনের যে কোনো একটি নিয়ম লেখো। অর্থের কোনো রকম পরিবর্তন হবে না এবং ক্রিয়ার কালের বা ভাবের কোনোরূপ পরিবর্তন হবে না। তাদের নতুন করে শিখতে হচ্ছে, কর্তৃবাচ্যে তারা নতুন করে শিখছেন। ট্রেনটি নদের চাঁদকে পিষিয়া দিয়া চলিয়া গেল। যৌগিক বাক্যে, ট্রেনটি নদের চাঁদকে পিষিয়া দিল ও চলিয়া গেল। একটি মিশ্র বাক্যের উদাহরণ দাও। মৃগেনবাবু ভালো মানুষ এবং তিনি সমাজসেবী, সেজন্যই গ্রামের সবাই তাকে ভালোবাসেন। বিভক্তি কাকে বলে? যে বর্ণ বা বর্ণসমষ্টি শব্দ বা ধাতুকে পদে পরিণত করে অথবা বাক্যে ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ক বা অন্যায় সাধন করে তাকে বিভক্তি বলে। পরবর্তী প্রশ্ন, নির্দেশক ও বিভক্তির পার্থক্য লেখো। দেখো, নির্দেশক ব্যক্তি বা বস্তুবাচক শব্দের সঙ্গে যুক্ত হয়ে ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে। বাক্যস্থ পদের মধ্যে সম্পর্ক গড়ার চেয়ে সংখ্যা বা পরিমাণ নির্দেশ করে। অন্যদিকে বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে বা বাক্যস্থ পদের মধ্যে সম্পর্ক গড়ে। আরও একটা পার্থক্য দেওয়া হয়েছে, শব্দের সঙ্গে নির্দেশক যোগ হওয়ার পর তাতে বিভক্তি যোগ হতে পারে, আর শব্দের সঙ্গে বিভক্তি জুড়ে থাকার পরেও সে শব্দের সঙ্গে নির্দেশক যোগ হওয়া অসম্ভব। পরবর্তী প্রশ্ন, সম্বোধন পদ কাকে বলে? বাক্যের যে বিশেষ্য পদের মাধ্যমে কাউকে সম্বোধন করা বা ডাকা হয় তাই সম্বোধন পদ, যেমন ওরে গণেশ এখানে আয়। পরবর্তী প্রশ্ন, উপপদ তৎপুরুষ সমাস কাকে বলে? উদাহরণ দিয়ে বোঝো। পূর্বপদের সম্বন্ধে বিভক্তি চিহ্নর র, দের প্রভৃতি লোপ পেলে তাকে সম্যতৎপুরুষ বলে, যেমন বীর পূজা, বীরের পূজা, রাজপুত্র, রাজার পুত্র। এগুলো হচ্ছে উপপদতৎপুরুষ সমাসের উদাহরণ। আমাদের বায়ে গিরিখাত রেখাঙ্কিত পদটির ব্যাসবাক্য সহ সমাস নেই। গিরিখাত, গিরির মধ্যবর্তী খাত, মধ্যপদলোপী কর্ম দ্বারায়। আসক্তি কাকে বলে? বাক্য নির্মাণের আরও একটি অন্যতম শর্ত হলো আসক্তি, অর্থাৎ বাক্যের অন্তর্গত পদগুলির মধ্যে রূপতাত্ত্বিক সংগতি ও বিন্যাসের নৈকট্য বা ক্রম। যেমন আমি স্কুলে যাই, এই বাক্যে আমি কথাটি উত্তম পুরুষের বলেই যাই ক্রিয়াটি উত্তর পুরুষেই হয়েছে। পরবর্তী প্রশ্ন, নির্দেশক বাক্য কাকে বলে? যে বাক্যে কোনো তথ্য বা সংলাপ বা কোনো কিছু সম্পর্কে বিবৃতি বা নির্দেশ দেওয়া হয় বা অস্বীকার করা হয় তাকে নির্দেশক বাক্য বলে। যোগী বাক্যকে সরল বাক্য রূপান্তর করতে গেলে কি করতে হয়? যোগী বাক্য থেকে সরল বাক্যে পরিবর্তিত করতে গেলে প্রথমেই বাক্যের অব্যয়গুলোকে তুলে ফেলতে হবে, তারপর বাক্যের মূল সমাপিকা ক্রিয়াটি ছাড়া অন্য সমাপিকা ক্রিয়াগুলিকে অসমাপিকা ক্রিয়ায় পরিবর্তিত করতে হবে। পরেরটা, কর্মকর্তৃবাচ্য কাকে বলে? উদাহরণ দাও। কর্মপদ যদি কর্তার মতো ভূমিকা পালন করে, অর্থাৎ যে বাক্যে কর্তা থাকে না কর্মই কর্তার ভূমিকা পালন করে তাকেই কর্মকর্তৃবাচ্য বলে। যেমন ভোরবেলায় একটা বাঁশি বেজে উঠলো, কলসিটা ভেঙে গেছে, হঠাৎ সবাই কথা থেমে গেল। এরকম। সমধাতুজ কর্তা কাকে বলে? কর্তা ও ক্রিয়া যদি একই ধাতু থেকে নিষ্পন্ন হয় তবে সেই কর্তাকে বলা হয় সমধাতুজ কর্তা। অন্যভাবে বলা যায়, ক্রিয়াপদটি যে ধাতু থেকে গঠিত ওই একই ধাতু থেকে গঠিত বিশেষ্য পদ যদি ক্রিয়ার কর্তা হয় তবে তাকে বলা হয় সমধাতুজ কর্তা। যেমন নেপালে রোজ ভূমিকম্পের ঘটনা ঘটছে। অনুসর্গকে পরসর্গ বলে কেন? অনুসর্গ বিশেষ্য বা সর্বনামের অনুপদ বা উত্তর পদ রূপে বসে, সেজন্য একে পরসর্গ বলা হয়। সম্বন্ধপদ কাকে বলে? বাক্যের মধ্যে যে বিশেষ বা সর্বনাম পদের ক্রিয়া ছাড়া অন্য বিশেষ্য বা সর্বনাম পদের সঙ্গে সম্পর্ক থাকে তাকেই বলা হয় সম্বন্ধপদ। যেমন আমি কাল মামার বাড়ি যাব। শিশু আর বাড়িরা খুন হলো, কোনটি? শিশু কর্মকারকের শূন্য বিভক্তি। আমরা ভিখারি 12 মাস, 12 মাসের সমাস হচ্ছে 12 মাসের সমাহার, সমাহার দ্বিগু সমাস। সমাসের উদ্দেশ্য কি? সংক্ষিপ্ত করা, সুন্দর করে লেখা, নতুন নতুন পদ নির্মাণ করা। সম্বন্ধ তৎপুরুষ কাকে বলে? উদাহরণ দাও। পূর্বপদের সম্বন্ধে বিভক্তি চিহ্ন র, এর, দের প্রভৃতি লোপ পেলে তাকে সম্বন্ধ তৎপুরুষ বলে। নেতিবাচক বাক্য কাকে বলে? কোনো ঘটনা, বিবৃতি বা বাক্যে অস্বীকার করা হলে তাকে নেতিবাচক নির্দেশক বলা হয়। যেমন আজ সারাদিন ভিক্ষে করে 1 টাকাও জোটেনি। পরবর্তী প্রশ্ন, কর্তৃবাচ্য ভাববাচ্যের বিভক্তি কিরূপ? কর্তৃবাচ্যে কর্তায় মুখ্যত শূন্য বিভক্তি হয়, কখনো এ বিভক্তি আর কখনো তে বিভক্তি হয়। পক্ষান্তরে ভাববাচ্যে কর্তৃপদে র, এর বা কে বিভক্তি যুক্ত হয়। সৌম্য আজ বোধহয় আসবে, নির্দেশক বাক্যে পরিণত করতে বোধহয়টাকে তুলে দাও। সৌম্য আজ আসবে বলেই আশা করছি। তারপরে দেখো, বাচ্য পরিবর্তন করো। অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে, কর্তৃবাচ্য, তাহলে কি অমৃতের জবাবে আমি বদলে গেছি। তো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তোমাদের সামনে শেয়ার করলাম। আবার তোমাদের বলে রাখি, চ্যানেলের প্লেলিস্টে গিয়ে বাংলা ব্যাকরণ বলে একটা ফোল্ডার আছে, সেখানে তোমরা তোমাদের বাংলা যাবতীয় তথ্য পেয়ে যাবে, সেগুলো দেখো, কাজে লাগবে, এটুকু বলে রাখি। আর এই যে আজকে যে প্রশ্নগুলো দিলাম এগুলো আরও 1-2বার একটু শোনো, বোঝো, প্রয়োজনীয় নোটস করে 2-3বার পড়ো, পরীক্ষার আগে অন্তত রেডি করে যাও, এটুকু বলবো। পরীক্ষার হলে গিয়ে মনে পড়বে স্যারের কথাগুলো। আজকের মতো এখানে শেষ করলাম, ধন্যবাদ।